কয়েকটি অসাধারণ বাংলা সাহিত্যের রহস্যময় কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন চলো শোনা যাক। আজকের গল্প রতনপুরের মাস্টারমশাই, রচনা অশোক বসু। গল্পটি আমরা নিয়েছি 20শে জুলাই 2010 সালে প্রকাশিত আনন্দমেলার মাসিক সংকলন বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পকার তুলসী মামা ও মুরারি চক্রবর্তী, গল্প পাঠে ও গল্পের সূত্রধর রূপক। শুরু হচ্ছে রতনপুরের মাস্টারমশাই। তাহলে চলো শোনা যাক। রহস্যের রোমাঞ্চে অ্যাডভেঞ্চার। কয়েকটি অসাধারণ বাংলা সাহিত্যের রহস্যময় গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রহস্যের রোমাঞ্চে অ্যাডভেঞ্চার। আজকের গল্প রতনপুরের মাস্টারমশাই, রচনা অশোক বসু। গল্পটি আমরা নিয়েছি 20শে জুলাই 2010 সালে প্রকাশিত আনন্দমেলার মাসিক সংকলন বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পকার তুলসী মামা ও মুরারি চক্রবর্তী, গল্প পাঠে ও গল্পের সূত্রধর রূপক। শুরু হচ্ছে রতনপুরের মাস্টারমশাই। বিকেল থেকেই আকাশে কালো মেঘ এখন তখন করছিল। পশ্চিম ডুয়ার্সের চা বাগান সংলগ্ন ছোট্ট স্টেশনে 2 মিনিটের জন্য ট্রেনটা থেমেছে কি থামেনি, হই হই করে আকাশ থেকে নেমে এলো অজোর ধারা বৃষ্টি, সঙ্গে তুমুল হাওয়া। সময়টা আষাঢ়ের প্রথম সপ্তাহ। এ সময় এরকম হতেই পারে, বিশেষ করে বৃষ্টি প্রধান ডুয়ার্স অঞ্চলে। যাব সোনারাঙা চা বাগানে তুলসী মামার কাছে। স্টেশন থেকে 5 মাইল পথ, রিক্সাই ভরসা। কিন্তু দুর্যোগের মধ্যে জনবিরল এই স্টেশনে রিক্সা পাওয়া যাবে কিনা কে জানে। ট্রেনটা আজ এমনিতেই ঘন্টা 3 লেট, তার উপর মেঘ বৃষ্টি অন্ধকার রাত্রিকে আরো কাছে টেনে এনেছে। রিক্সা পাওয়া অসম্ভব, থাকে তো একটা কিংবা দুটো রিক্সা। এদিকে বৃষ্টি পড়ছে অঝরে। স্টেশনের সামনে ছোট্ট টিনের শেড। ট্রেন থেকে নেমেই ব্যাগটা হাতে নিয়ে ছুট দিলাম শেডের নিচে। আরেকজনকে দেখলাম আমার পিছন পিছন আসতে। এই ট্রেন থেকে সেও নেমেছে। আরো 2-3 জন যাত্রী হয়তো ছিল। ট্রেন থেকে নেমে অন্ধকারে কে কোথায় চলে গিয়েছে কে জানে। এখন সহযাত্রী ওই একজন শেডের নিচে দাঁড়িয়ে আছে। এই দুর্যোগের মধ্যে এমন পাণ্ডব বর্জিত স্টেশনে আর কেই বা থাকবে। আমার প্রধান চিন্তা হলো, এমন জল ঝড় মাথায় করে তুলসী মামার কাছে যাব কেমন করে। সোনারাঙা চা বাগানে মামার কাছে আসছি প্রায় 5 বছর পর। তুলসী মামাই কয়েকদিন ঘুরে যাওয়ার জন্য ফোন করেছিলেন। লোভ দেখিয়েছিলেন হাতির পিঠে জঙ্গল ঘুরে দেখানোর, আর বনমুরগি, চখা, হরিয়ালের মাংসের, যা কিনা আমার অত্যন্ত প্রিয়। আর তুলসী মামার কুক বিষ্ণুর হাতের রান্নার জবাব নেই। বিরাট কোয়ার্টার নিয়ে অকৃতদার তুলসী মামা একাই থাকেন। চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দারুণ আমোদে আর হইচই করা দিলদরিয়া মানুষ। স্টকে দারুণ দারুণ রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের গল্প আছে। আমাকে খুব ভালোবাসেন, তার আমন্ত্রণ উপেক্ষা করা মুশকিল। তাই 1 সপ্তাহের প্রোগ্রাম করে একটা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে তো নামলাম। এখন সোনারাঙা যাই কেমন করে? এর আগে 2 বার এসেছি, 2 বারই দিনে দিনে। স্টেশনে লোকজন ছিল।
রিক্সাও পেয়ে গিয়েছি। আজ ট্রেন 3 ঘন্টা দেরিতে এসেছে, তার উপর এমন বৃষ্টি বাদল। কয়েকদিন আগেই আমার মোবাইল সেটটা হারিয়ে গিয়েছে বাজার করতে গিয়ে। নতুন একটা এখনো কেনা হয়নি। থাকলে তুলসী মামাকে ফোন করে দিতাম। তুলসী মামা নিশ্চয়ই ব্যস্ত হয়ে গাড়ি পাঠিয়ে দিতেন, কিংবা নিজেই গাড়ি নিয়ে চলে আসতেন। স্টেশনে নেমে দেখছি রিক্সা তো দূরের কথা, তৃতীয় কোনো মানুষ চোখে পড়ল না। যে একমাত্র লোকটি ট্রেন থেকে নেমেছে সে দাঁড়িয়েছে শেডের এক পাশে, তাকিয়ে দেখছে বৃষ্টি পড়া। এখনো তেমন অন্ধকার হয়ে যায়নি যে লোকটার চেহারা দেখা যাবে না। খাটো করে ধুতি পরা, রোগাটে লম্বা ধরনের মাঝবয়সী মানুষ, গোঁফ আছে, মাথায় অল্প চুল। দেখে মনে হলো লোকটি সোনাডাঙ্গা চা বাগানে যেতেও পারে। ওদিকে উল্লেখ করার মতো আর কি বা জায়গা আছে? এই যে, লোকটি মুখ ফিরিয়ে আমাকে দেখল। আমাকে বলছেন? হ্যাঁ, আপনি কোথায় যাবেন? সোনাডাঙ্গা চা বাগানে? লোকটি মাথা নাড়ল। না, চা বাগানে নয়, ওই সোনাডাঙ্গা ছাড়িয়ে মাইল 5 দূরে রতনপুর, ওইখানে। এদিকে আপনাকে নতুন দেখছি। না, ঠিক নতুন নয়, তবে অনেকদিন পরে এলাম। আপনি রতনপুরে থাকেন বুঝি? হ্যাঁ। রতনপুর নামটা আমার শোনা ছিল। সোনাডাঙ্গা চা বাগান থেকে মাইল 5 দূরে। ছোটখাটো বন জায়গা, তবে সপ্তাহে একদিন বড় হাট বসে। চা বাগানের মানুষজন ওই রবিবারের হাট থেকেই সাপ্তাহিক জিনিসপত্র সওদা করে। বেশ কয়েক ঘর লোক থাকে রতনপুরে। লোকটি এবার কথা বলল। আপনি সোনাডাঙ্গা চা বাগানে যাবেন? এই তো রতনপুর যাবার পথেই পড়ে, একই রাস্তা। তা চলুন একসঙ্গে পয়দল যাই, পাকা রাস্তা, দিব্যি চলে যাওয়া যাবে। আজ রিক্সা কিংবা অন্য কোনো জায়গার আশা করা বৃথা। আপনি বুঝি রতনপুরেই থাকেন, মানে ওখানকারই রেসিডেন্ট? হ্যাঁ, ওখানে প্রাইমারি স্কুলে মাস্টারি করি। সামান্য কিছু জমি জমা আছে, কোনো মতে চলে যায়। তা আপনি সোনাডাঙ্গায় কার কাছে যাচ্ছেন? বাগানের লোকজন সবাইকে আমি চিনি, আমার যাতায়াত আছে। বললাম, মামার কাছে, তুলসী মিত্র, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। বিলক্ষণ চিনি, খুব ভালো লোক। তাকে আমার কথা বলবেন, মুরারি চক্রবর্তী, খুব চিনবেন। চলুন একসঙ্গে যাওয়া যাক। বৃষ্টি একটু ধরলেই হাঁটা দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। শুক্লপক্ষের রাত, আকাশে চাঁদ আছে। বললাম, বটেই তো, বৃষ্টি কমলেই রওনা দেব। আপনাকে পেয়ে খুব উপকার হলো। মহা সমস্যায় পড়ে গিয়েছিলাম, কি করব না করব। নির্জন পথে মেয়ে খাওয়ার মধ্যে একা একা, একটা রিক্সাও নেই, এমনকি গরুর গাড়িও না। মুরারিবাবু বললেন, আপনি তো দেখছি ইয়ং ম্যান, আমার চেয়ে ঢের ছোট। আমি 8 মাইল রাস্তা হাঁটবো, আপনি মাত্র 4 মাইল হাঁটতে পারবেন না? আমি বললাম, খুব পারবো, চলুন, এখন বৃষ্টি নেই। বৃষ্টি তখনকার মতো থেমে গিয়েছিল। আকাশে অবশ্য বর্ষার মেঘের আনাগোনা ছিল, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। মোটামুটি পাকা রাস্তা, রাস্তার দুপাশে জংলা জমি, ফাঁকা মাঠ, মাঠের ধারে 2-4টে বাড়িঘর দেখা যাচ্ছিল বিদ্যুতের আলোয়। তখনও অনেক রাত্রি হয়ে যায়নি, অস্পষ্টভাবে সবকিছু দেখা যাচ্ছিল। অর্ধেক রাস্তায় এসেছি, এক জায়গায় এসে মুরারিবাবু দাঁড়িয়ে পড়ে বললেন, ওই যে মাঠের ধারে নারকেল গাছওয়ালা বাড়িটা দেখছেন, ওটা ভবানী দাসের বাড়ি। ভবানী আমার জমিতে ভাত চাষ করে। আপনি বরং এগিয়ে যান, আমি ভবানীকে একটা কথা বলে আসছি, জাস্ট 10 মিনিট। আমি বললাম, ঠিক আছে, এখন আকাশ সামান্য পরিষ্কার হয়েছে, চাঁদের আলোও আছে। রাস্তাটা যে আমি একেবারে চিনি না তা নয়, একটু আধটু মনে আছে। সোজা রাস্তা, কোনো বাঁক নেই। আপনি দেরি করবেন না কিন্তু, আমি এগিয়ে যাচ্ছি।
মুরারিবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনি এগোতে থাকুন, মিনিট 15 ব্যাপার, আপনাকে ঠিক ধরে ফেলবো। ভাবলাম তা পারেন, এই অঞ্চলের হাটঘাট করা খাটনি মানুষ, লম্বা লম্বা পা ফেলে হাঁটার অভ্যেস আছে। আমি একা হাঁটতে লাগলাম। সোনাডাঙ্গা আর বেশি দূরে নয় নিশ্চয়ই। চারধার নির্জন, নিস্তব্ধ। মেঘ সরে গিয়ে চাঁদের আলো ভাসছে, আবার মেঘ এসে চাঁদকে ঢেকে দিচ্ছে। বৃষ্টি ধোয়া নিঝুম চরাচর। হঠাৎ পাশ দিয়ে কি এক জন্তু সাত করে চলে গেল। অন্ধকারে তার চোখ জ্বলছে। শিয়াল বা ভামটাম হবে হয়তো। দূরে কোথায় একটা কুকুর ভৌ ভৌ করে এক টানা ডেকে চলল। মাথার উপর দিয়ে পাখা ঝটপট করতে করতে কোনো রাত চড়া পাখি উড়ে গেল। বুকটা ছমছম করে উঠল। মুরারিবাবু কখন আসবেন কে জানে। তখনই হঠাৎ প্রচন্ড শব্দ করে আকাশটাই বুঝে ভেঙে পড়ল অদূরে কোথাও। মুহূর্তের জন্য চারধার আলোয় আলোয় চোখ ধাঁধিয়ে দিল। কিছু দেখতে পাচ্ছিলাম না, কানে তালা ধরে গিয়েছে। বুঝলাম কাছেই কোথাও বাজ পড়েছে। কেউ কোথাও নেই। মুরারিবাবু এখনো আসেননি। আমি ভাঙা ভাঙা গলায় চিৎকার করে উঠলাম, মুরারিবাবু, ও মুরারিবাবু, আপনি কোথায়? তখনই আমাকে চমকে দিয়ে সামনের দিক থেকে মুরারিবাবুর গলা শুনলাম। এই যে এই যে এই যে আমি এখানে। কি জোরে বাজ পড়লো বলুন তো, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আছি, আপনি? বহাল তবিয়তে। দেরি হয়ে গিয়েছে, পা চালিয়ে চলুন, কুইক। কিন্তু বাজ পড়ছে যে। তা পড়ছে, কিন্তু কি আর করা যাবে বলুন? চলুন চলুন, জায়গাটা তাড়াতাড়ি পেরিয়ে যায়। আমি আগে আগে যাচ্ছি, আপনি পিছনে পিছনে আসুন। মুরারিবাবু আর অপেক্ষা করলেন না। অস্বাভাবিক রকম তাড়াহুড়ো করে হাঁটতে লাগলেন। তার পিছন পিছন আমাকে প্রায় দৌড়ে যেতে হলো। একটু পরেই সোনাডাঙ্গা চা বাগানে পৌঁছে গেলাম। মুরারিবাবু বাগানে ঢুকলেন না। তার নাকি তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো খুব জরুরি। মুরারিবাবু অদ্ভুতভাবে লম্বা লম্বা পা ফেলে প্রায় মিলিয়ে গেলেন অন্ধকারে। আগে দেখা মুরারিবাবুর সঙ্গে পরে দেখা মুরারিবাবুকে মিলিয়ে নিতে পারলাম না। দুজন যেন দুটি প্রাণী। তুলসী মামাকে কোয়ার্টারেই পাওয়া গেল। আমাকে দেখে অবাক এবং দারুণ খুশি। রে, এমন ঝড় বৃষ্টি মাথায় করে তুই? মোবাইলে একটা খবর দিলে গাড়ি নিয়ে আমি চলে যেতাম স্টেশন। বললাম, মোবাইলটা হারিয়ে গেছে, এখনো আরেকটা কেনা হয়নি। তাই নাকি? তাই খবর নেই। যাকে ভিজে একসা হয়ে গিয়েছিস, আগে প্যান্ট জামা পাল্টে নে, পরে এক মগ গরম কফি উইথ স্ন্যাক্স। পরের দিন সকালবেলায় তুলসী মামা খবরটা দিলেন। তুই খুব বেঁচে গিয়েছিস রে, আর একটু হলে তোর যে কি হতো ভাবতেই পারছি না। বললাম, কেন? তুলসী মামা বললেন, কাল তুই যে সময় এসেছিস ঠিক সে সময় স্টেশনের ধারে মাঠের মধ্যে রতনপুরের মাস্টার মশাই মুরারি চক্রবর্তী বাজ পড়ে মারা গিয়েছে। খুব ভালো লোক ছিল। মাঠের ধারে ভবানী দাস বলে একজনের বাড়ি গিয়েছিল। ফেরার পথে মাঠের মধ্যেই তার উপর বাজ পড়ে। সকালে সবাই তার ডেড বডি মাঠের মধ্যে দেখতে পায়। বাজ পড়ে স্পট ডেথ, মরে একেবারে পোড়া কাঠ হয়ে গিয়েছে। অবিশ্বাস্য খবরটা শুনে ভীষণভাবে চমকে উঠলাম।
তবে কি যিনি আমাকে কাল চা বাগানের গেট পর্যন্ত পৌঁছে দিলেন তিনি কোনো রক্ত মাংসের জীবিত মানুষ ছিলেন না? বাজ পড়ে মুরারিবাবু শুকনো পোড়া কাঠ নয়, সঙ্গে সঙ্গে প্রেতাত্মা হয়ে গিয়েছিলেন। এমনই কি হতে পারে? কে জানে। শুনছিলেন রতনপুরের মাস্টার মশাই। রচনা অশোক বসু। গল্প পাঠে ও গল্পের সূত্রধর রূপক। গল্পকার তুলসী মামা ও মুরারি চক্রবর্তীর ভূমিকায় রূপক। পরিচালনা, পরিবেশনা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রূপক। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। আগামী দিনে আরো নতুন রহস্য